আসসালামু আলাইকুম। আমি বিবর্তন পাঠশালা থেকে সাব্বির বলতেছিলাম। তো আজকে হচ্ছে বেসিক ক্লাস দ্বিতীয় পর্বে আমি শুরু করতে চাচ্ছিলাম। তো শুরুতেই আমি গত ক্লাসের হালকা একটু আমি রিভিউ করব, আমি গত ক্লাসে কি পড়িয়েছি, তো সেটা ধরে আমি হচ্ছে সামনের দিকে আগাবো। তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে শুরুর দিকে বেসিকটা পুরোপুরি ডেভেলপ করা, মানে বিষয়টা কিভাবে ঘটে, কেমনে ঘটে, কই থেকে আসে, কিভাবে আসে, এই জিনিসটা জানা। এই জিনিসটা জানলে কি হবে, জানলে আমাদের ম্যাথমেটিক্যাল যখন করব, ম্যাথমেটিক্যাল টার্মগুলো, তখন আমাদের বিষয়গুলো মজা লাগবে এবং আমাদের বাস্তব ফিল্ডে তখন যখন আমরা দেখব তখন আমরা বিষয়গুলো, সব বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার করে বিষয়গুলো বুঝতে পারবো এবং আমাদের এটা বাস্তব জীবনে অনেক কাজে লাগবে। তো আমাদের হচ্ছে শুরুতে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমি গত ক্লাসে পড়িয়েছিলাম যে মেশিন জিনিসটা কি, মেশিনের হচ্ছে কয়টা ভাগে বিভক্ত করা হয় এবং ওই বিভক্ত হয় মানে এসি এবং ডিসি মেশিন। এখন এই দুইটা বিভক্তের মধ্যে কিভাবে কোন প্রিন্সিপাল কাজ করে এইগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। আমি আলোচনা করেছিলাম ফ্যারাডেজ ল, আমি আলোচনা করেছিলাম লেন্জের সূত্র, আমি আলোচনা করেছিলাম ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল, রাইট হ্যান্ড রুল। তো আপনারা যারা হচ্ছে গত ক্লাস করেননি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে আসেন, তারপরে এই ভিডিওটা কন্টিনিউ করেন। তো একটা বিষয় সেটা হচ্ছে যে আমি গত ক্লাস শুধুমাত্র পড়িয়েছি জাস্ট এতটুকুর বেসিক প্রিন্সিপাল। তো আমি হতে চাচ্ছি যে শুরুতে আগে এসি পার্টটা শেষ করাবো, তারপর ডিসি পার্টে আসবো। তো সেই হিসাবে আমি চাচ্ছি শুরুতে হচ্ছে ট্রান্সফরমার নিয়ে যদি আলোচনা করব, আমি ইন ডিটেলস আলোচনা করব, এটার মধ্যে সংক্ষিপ্ত আলোচনা করব না। মানে আমি এই কনসেপ্টটা হচ্ছে আমি পরের পার্টে একটা ভিডিওতে জেনারেটর, ডিসি জেনারেটর, ডিসি মোটর, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো যেহেতু আমি এটা বেসিক প্রিন্সিপাল বলে ফেলেছি যে কিভাবে কোনটা কিভাবে কাজ করে, তো আমি আগে এসি পার্টটা শেষ করব। তো আমার কাছে মনে হয় এসি পার্টটা যদি কেউ ভালো বুঝতে পারে তার কাছে ডিসি পার্টটা খুবই সহজ, কারণ ডিসি পার্টটা তেমন কিছু নাই। তো আমি শুরুতে আমাদের ট্রান্সফরমার নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো এখন ট্রান্সফরমারে মূলত কি ঘটনা ঘটবে, তো আমরা বলেছি যে মেশিন হওয়ার জন্য কি হতে হবে, মেশিন হওয়ার জন্য আমাদের কি হতে হবে, একটা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিকে সে মেকানিক্যাল কোয়ান্টিটিতে রূপান্তর করতে পারে, অথবা মেকানিক্যালকে ইলেকট্রিক্যালি রূপান্তর করতে পারে, অথবা সে কি করবে, ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিকে জাস্ট ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে রূপান্তর করতে পারে। তাই বলেছি যদি ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল কোয়ান্টিটিতে রূপান্তর করে তাহলে সেটা হবে জেনারেটর, ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল কোয়ান্টিটিতে রূপান্তর করলে সেটা হবে হচ্ছে মোটর, মেকানিক্যালকে ইলেকট্রিক্যাল যদি রূপান্তর করে তাহলে সেটা হবে হচ্ছে আমাদের জেনারেটর, আর ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিকে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতেই যদি সে আউটপুট দেয় তাহলে সেটা হবে ট্রান্সফরমার, তাহলে এক্স ফরমার। তো আমরা শুরুতে একটি ট্রান্সফরমার দেখি, আমি ট্রান্সফরমার এঁকেছি আমি হোয়াইট বোর্ডে। তো ট্রান্সফরমার মূলত কি, ট্রান্সফরমার হচ্ছে একটি, এখানে দেখা যাচ্ছে কি একটা ডিভাইস, তাহলে এটা কি ডিভাইস, স্থির থাকে, এই জন্য এটাকে বলে ইলেকট্রোস্ট্যাটিক। স্ট্যাটিক মানে স্থির থাকা, তাহলে ট্রান্সফরমার এমন একটি ইলেকট্রোস্ট্যাটিক ডিভাইস যেখানে কি থাকে, যেখানে আমাদের পাওয়ার, মানে এখানে একটা সাইড, এটা আমাদের একটা সাইড, সেটা হচ্ছে আমাদের প্রাইমারি সাইড বলি আমরা, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি সাইড বললাম, দুইটা সাইড আমাদের এখানে ক্রিয়েট হচ্ছে। তো মূলত হচ্ছে এই দুইটা সাইডে কি থাকবে, পাওয়ারটা অপরিবর্তিত থাকবে। তাহলে কি বললাম, এই প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইডে কি থাকবে, পাওয়ার অপরিবর্তিত থাকবে, এবং ফ্রিকোয়েন্সি, এখানে যে ফ্রিকোয়েন্সি আছে এই ফ্রিকোয়েন্সিও কি থাকবে, অপরিবর্তিত থাকবে। মানে এখানে যদি আমাদের 50 হার্জ থাকে তাহলে এখানেও আমাদের কত হবে, 50 হার্জই থাকা লাগবে। আবার একইভাবে এখানে আমাদের প্রাইমারি সাইডে যে পাওয়ার যদি এখানে 10 এমভিএ থাকে তাহলে এই দিকেও 10 এমভিএ থাকতে হবে। তাহলে আমাদের ট্রান্সফরমার মূলত হচ্ছে কি করে, মূলত আমাদের এইখানে কি আছে, কয়েল আছে, তাহলে মূলত কি আছে, এখানে কয়েল আছে, এই কয়েলটা এখানে দেখা যাচ্ছে বেশি আছে, এখানে দেখা যাচ্ছে কম আছে। তার মানে এই দিকে আমরা কি দিচ্ছি, সোর্স দিচ্ছি, একটা কি দিচ্ছি, সোর্স। তো আমি যেহেতু এখানে সোর্স দিয়েছি তার মানে এই জিনিসটা হচ্ছে আমাদের প্রাইমারি সাইড, যেদিকে সোর্স দেবো সেটা আমার প্রাইমারি সাইড, আর যেদিকে আমি লোড লাগাবো সেটা হচ্ছে আমাদের কি, সেকেন্ডারি সাইড। তো আমরা মূলত বলেছিলাম যে এই ট্রান্সফরমার একটা এসি মেশিন। তো এসি মেশিনে আমাদের কি হচ্ছে, আমরা এখানে ইনপুট দিচ্ছি ইলেকট্রিক্যাল, আউটপুটও পাচ্ছি ইলেকট্রিক্যাল,
এইটা হচ্ছে আমাদের জেনারেটর মোটর থেকে জাস্ট ডিফারেন্স এটা। তো এইটার সংজ্ঞাটা আমি কিভাবে বলতে পারি? এটার সংজ্ঞাটা আমি বলতে পারি যে ট্রান্সফরমার এমন একটি ইলেকট্রোস্ট্যাটিক ডিভাইস যেটা কি করে পাওয়ার এবং ফ্রিকোয়েন্সিকে অপরিবর্তিত রেখে কি করে আমাদের এখানে যে ভোল্টেজ আছে এই ভোল্টেজটা কি করবে, কমানো বা বাড়ানোর কাজ করে। সিম্পল হিসাব। তাহলে কিভাবে বাড়ানোর কাজ করে বা কমানোর কাজ করে সেটা বুঝবে কিভাবে, সেটা আমি আলোচনা করি। তো এখানে দেখা যাচ্ছে যে প্রাইমারি সাইডে আমাদের কি আছে, কয়েল এখানে বেশি আছে, মানে বেশি পেঁচানো আছে, আর এখানে আমাদের কয়েলটা কি আছে, কম পেঁচানো আছে। তো আমি আগেই বলেছিলাম যে এই কনসেপ্টটা আমাদের জানতে হলে অবশ্যই আমাদের পূর্বের ক্লাসে চলে যেতে হবে। তো আমরা এতটুকু জানি যে ট্রান্সফরমারের এইটা যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কোর, এই বাইরের দিকে যেটা আছে সেটা কি আমাদের কোর। এখানে সিলিকনের পাত দিয়ে কি করা হয়, মানে অনেকগুলো থাকে, সেইগুলোকে একত্রিত করে রাখা হয় এবং সেটাকে আমাদের কি করা হয়, এখানে এক ধরনের কোর হিসেবে ব্যবহার করা হয়। তো এখন কথা হচ্ছে যে আর এখানে মূলত আমরা কি করি, আমরা একটা তার বা কয়েল এখানে পেঁচাই আমরা। তো এখন আমি যখন এখানে কারেন্ট দিচ্ছি মানে আমি আগে কথা বলেছিলাম সেটা কি, আমি যখন কারেন্ট দেব তখন সেখানে ফ্লাক্স ইনডিউস হবে। তো এই জন্য এখানে যখন আমি প্রাইমারি সাইডে এখানে কি আছে, এখানে যখন আমি একটা ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি তখন সে কোথায় চলে আসতেছে, আস্তে আস্তে এই কয়েলে আসবে। কয়েলে আসলে আমি বলেছি সেখানে এক ধরনের ইনডিউস ইএমএফ তৈরি হবে। এই ইনডিউস ইএমএফটা কি, এই জন্য আমি এটাকে বলছি ইপি। ঠিক আছে, এখন এই ইপিটা কি করবে, তার মানে এখানে এক ধরনের ফ্লাক্সের সৃষ্টি করবে। এখন এই ফ্লাক্সের সৃষ্টি করার কারণে আমাদের কি হবে, ফ্লাক্সের কাজটা কি হবে, সেই ফ্লাক্সটা যেহেতু এখানে একটা কি আছে ম্যাগনেটিক, এখানে একটা যেহেতু কি আছে ম্যাগনেটিক মাধ্যম আছে, তাহলে সে কি করবে, সে আস্তে আস্তে কি যাবে, এই ম্যাগনেটিক মাধ্যমে কি হবে, এই ফ্লাক্স গুলো এই দিকে চলে আসবে। তাহলে ফ্লাক্সের কাজটা কি, সেই ফ্লাক্সের কাজ হচ্ছে যদি সে একটা চৌম্বক পদার্থ পেয়ে যায় তাহলে সে কি করবে, তাহলে সে ওই জিনিসটা আস্তে আস্তে সে ওই দিকেও কি যাবে, ছড়ায় যাবে। এটাই হচ্ছে এর ধর্ম, ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ধর্ম হচ্ছে এটা। যেমন আমরা ম্যাগনেটিক সার্কিট নিয়ে একটু কথা বলি যেন বিষয়টা আরো ক্লিয়ার হয়। তো যেমন ইলেকট্রিক্যাল আর হচ্ছে ম্যাগনেটিক সার্কিট। তো ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের যে তড়িৎ প্রবাহ হয় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে আই, আর হচ্ছে যেটা হচ্ছে আমাদের কি ভোল্টেজটাকে আমরা বলি হচ্ছে ভোল্ট বিভব, অথবা আমরা বলে থাকি ইএমএফ, এই দুইটা যেমন একটা বলে থাকি। এর পরবর্তীতে আমরা বিশেষ করে বাধাটাকে বলি হচ্ছে আমরা রেজিস্ট্যান্স। ঠিক আছে, একইভাবে আমাদের এই ম্যাগনেটিক সার্কিটে যে কারেন্ট আছে এই কারেন্টটার নাম ওইখানে আমরা কি বলি, ফ্লাক্স বলি। আমরা কি বলি, ফ্লাক্স মানে চৌম্বক বলরেখা। আর এখানে আমাদের যে ভোল্টেজ বা ইএমএফ আছে সেইটা এইদিকে কি বলি আমরা, এমএমএফ, ম্যাগনেটোমোটিভ ফোর্স। আর এখানে আমাদের কি আছে, যে হচ্ছে রেজিস্ট্যান্স যেটা আছে সেটা এইদিকে বলি আমরা রিঅ্যাক্ট্যান্স। ঠিক আছে বিষয়টা। তো এখন তার মানে আমাদের মূলত আমি আগেই বলেছি যে কারেন্ট দিলে চৌম্বক তৈরি হবে, কারেন্ট দিলে ফ্লাক্স তৈরি হবে, এই ফ্লাক্সটাই মূলত চৌম্বক তৈরি হবে। ঠিক আছে, এখন কারেন্ট দিলে ফ্লাক্স তৈরি হবে, ফ্লাক্সের কারণে আবার কি হবে, কারেন্ট উৎপাদন হবে। এই দুইটা একে অন্যের সাথে কি সমানুপাতিক সম্পর্ক। এই সমানুপাতিক সম্পর্ক হওয়ার জন্যই আমাদের কি হয়েছে, ইলেকট্রোম্যাগনেট কথাটা বলি আমরা, কি বলি, ইলেকট্রোম্যাগনেটিক সার্কিট। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে আমরা যখন এখানে কি দিচ্ছি, তড়িৎ প্রবাহ করতেছি, তড়িৎ প্রবাহ করার কারণে আমাদের কি হচ্ছে, এখানে ফ্লাক্স উৎপাদন হচ্ছে। এই ফ্লাক্সটা যেহেতু একটা চৌম্বক মাধ্যম পাচ্ছে, চৌম্বক মাধ্যম দিয়ে সে কি যাচ্ছে, এইদিকে ছড়িয়ে যাচ্ছে। ছড়িয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, সে এই সার্কিটটাতেও সে কি হচ্ছে, এই সার্কিটটাতেও সে ফ্লাক্স এখানে কি হচ্ছে, ইনডিউস হচ্ছে। এখন আমি বলেছি যে কারেন্ট দিলে ফ্লাক্স উৎপাদন হবে, ফ্লাক্স দিলে এখানে এক ধরনের কারেন্ট উৎপাদন হবে। সেই কারেন্টটা তখন সেকেন্ডারি কারেন্ট হিসেবে আইএস হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। এখন এই জিনিসটা তারপরে কি হবে, এই সার্কিটটা কমপ্লিট হয়ে আসবে। এখন কথা হচ্ছে যখন আমাদের এই সার্কিটটা যখন কারেন্ট হয়ে সম্পূর্ণ কমপ্লিট হয়ে আসলো তখন কি হচ্ছে, আবার আমি একটা কারেন্ট পেয়ে যাচ্ছি। তাহলে এই কারেন্টের কারণে আবার কি হবে, একটা ফ্লাক্স উৎপাদন হবে।
অবশ্যই হবে। তার মানে এইটার জন্য যদি কারেন্টের কারণে যদি এখানে ফ্লাক্স উৎপাদন হয়, এখানে আবার কারেন্ট উৎপাদন হলে অবশ্যই কারেন্টটা যখন, আমরা জানি কারেন্ট কখন হবে, যখন আমাদের সার্কিটটা সম্পন্ন করবে, যখন সে সার্কিটটা সম্পন্ন করে এই আইএস যখন আস্তে আস্তে যখন এখানে চলে আসবে, তখন তার মানে সে কি করলো, সে একটা বর্তনী কমপ্লিট করলো, মানে সার্কিট হলো। তো এখানে যখন আইএস কারেন্টটাও যখন আসবে, তখন এই আইএস জনিত কারেন্টের কারণে কি হবে, কিছু ফ্লাক্স অবশ্যই কি হবে, এই দিকে আস্তে আস্তে কি হবে, আবিষ্ট হবে। তার মানে এইটার কারণে এই দিকে মিউচুয়ালি আবিষ্ট হবে, আবার এইখানের কারণে কি হবে, এই দিকেও কি হবে, মিউচুয়াল ফ্লাক্স বা মিউচুয়াল এখানে কি হবে, ফ্লাক্স গুলো এদিকে আবিষ্ট হবে। তো ঠিক আছে, তো যখনই এইদিকে যখন চলে আসবে, এইদিকে যখন চলে আসবে, তখন আগে যে কারেন্ট ছিল সেই কারেন্টের সাথে ওই যে এটার প্রভাব যে এখানে আছে, তো সেই প্রভাব কি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে, মানে এই আইএস জনিত কারেন্ট যেটা আছে সেটা এর সাথে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে আমি যেটা কথা বললাম, এটা হচ্ছে এর ভিতরের একটা বেসিক কথা বললাম এটা। তো এখন আমরা যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের এখানে যেহেতু এখানে কি আছে, এখানে আমাদের টার্ন সংখ্যা, মানে এনপি তে বলতেছি আমরা প্রাইমারি সাইটের টার্ন সংখ্যা, তারপর এনএস তে বলতেছি আমরা সেকেন্ডারি সাইটের টার্ন সংখ্যা। এখন আমাদের এই টার্ন সংখ্যার উপর ডিপেন্ড করে আমরা ট্রান্সফরমারকে দুইটা ভাগে বিভক্ত করি। নাম্বার 1 হচ্ছে স্টেপ আপ, নাম্বার 2 হচ্ছে স্টেপ ডাউন। স্টেপ আপ কোনটাকে বলি, যখন আমরা দেখব, তো আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যদি এনএস এর থেকে, মানে এইটার থেকে যদি এইদিকে যদি প্যাচ সংখ্যা কম থাকে, তার মানে এখানে বেশি এখানে কম, মানে সে বড় থেকে ছোট দিকে যাচ্ছে, তার মানে সে স্টেপ ডাউন হচ্ছে। তার মানে কি হচ্ছে, এইদিকে কি হচ্ছে, সে স্টেপ ডাউন, মানে এখানে যে ভোল্টেজ ছিল এইদিকে ভোল্টেজটা কি হচ্ছে, কম হচ্ছে, তাহলে সে স্টেপ ডাউন হলো। আর যদি কি হতো, যদি আমি সাপ্লাইটা এইদিকে দিতাম, ট্রান্সফরমারটা দুই দিকেই সাপ্লাই দেওয়া যায়, আমি যদি এইদিকে সাপ্লাই দিতাম তখন কি হতো, এইদিক ছিল কম এইদিক ছিল বেশি, তাহলে কম থেকে বেশি দিকে যাবে, মানে তখন কি হচ্ছে, ছোট থেকে বড়, মানে আপ হচ্ছে, আপ স্টেপ আপ হচ্ছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের কনসেপ্ট। তো এখন যেটা আমি বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে বিষয় যেটা বললাম আমি, যে ভিতরে কি ঘটনা ঘটে, তো এই জিনিসটা আমি আরেকটু সুন্দর করে বোঝানোর জন্য আমি একটা সমতুল্য সার্কিট আঁকবো এবং এইটার একটা ভেক্টরিক্যাল ডায়াগ্রাম আমি আঁকাবো, যেন মানে যে বিষয়টা বুঝতে আরো বেশি সহজ হয়। তাহলে আমি এখানে একটা কি করছি, সমতুল্য সার্কিট এঁকেছি আমি, মানে জাস্ট আমি এই সার্কিটটাকে জাস্ট আমি কি করছি, একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা এঁকেছি, তাই তো। তাহলে এখন এখানে আমরা কি করেছি, এখানে আমরা কি দিয়েছি, প্রাইমারি সাইড রেজিস্ট্যান্স দিয়েছি এবং এখানে কি দিয়েছি, আমরা রিঅ্যাকট্যান্স দিয়েছি। আমরা কেন দিয়েছি, কারণ আমাদের এখানে এসি সার্কিট, আমি যখন এখানে তড়িৎ প্রবাহ করব তখন সেখানে আমাদের একটা কি হবে, বাধার সঞ্চার হবে। এখন সেই বাধাটা কি, আমরা জানি যে আমাদের এসির ক্ষেত্রে কি হয়, যে বাধা থাকে সেই বাধাটাকে আমরা বলি হচ্ছে ইম্পিডেন্স বলি। তো ইম্পিডেন্সে কি কি থাকে, ইম্পিডেন্সে থাকে হচ্ছে R প্লাস J অফ XL মাইনাস XC। তার মানে আমাদের এখানে কি কি থাকবে, এখানে থাকবে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স থাকবে, এখানে থাকে ইন্ডাকটিভ জনিত কারণে আমাদের একটা বাধা থাকবে, মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, আর একটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। তো আমাদের যেহেতু ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স নেই, এখানে কোনো ক্যাপাসিটর নাই, ইন্ডাক্টর আছে, এই জন্য আমাদের দুইটা বাধা এখানে আছে, একটা হচ্ছে রেজিস্টিভ, একটা আছে আমাদের ইন্ডাকটিভ। তো এই জন্য আমরা দুইটা পাশে জাস্ট কি লিখছি, দুইটা বাধা আমি লিখে রেখেছি। তো এখন আমাদের শুরুতে কি ঘটনা ঘটবে, তো আমি শুরুতে যে ঘটনা ঘটবে সেটাই আমি জাস্ট এখানে কি বলবো, এখানে আমি এক্সপ্লেন করে দেখাই দেবো আর কি। তো আমাদের শুরুর দিকে কি হয়েছে, শুরুর দিকে তো আমাদের এইটা নিয়ে সে চিন্তা করে নাই। শুরুর দিকে প্রাইমারি যখন আমাদের সাপ্লাই দিছি তখন সে শুধু নিজেকে নিয়ে ভেবেছে। এখন নিজেকে নিয়ে কিভাবে ভাবলো, সে যখনই এখানে যখন আমাদের কি হচ্ছে, আমি যখন একটা কারেন্ট দিচ্ছি, তার মানে সে কিন্তু এইদিকে দেখবে না, তার মানে সে আগে নিজেকে আগে কি করবে, এইদিকে কখন আসবে, এইদিকে তখনই আসবে যখন এখানে একটা কি হবে, কারেন্ট যাবে। যখন এখানে কারেন্ট যাবে, কারেন্ট যাওয়ার পর এখানে একটা মিউচুয়াল ফ্লাক্স উৎপাদিত হবে, ওই ফ্লাক্সটা তারপরে কি হবে, আস্তে আস্তে এই ম্যাগনেটিক সার্কিট দিয়ে আস্তে আস্তে কি আসবে, সেকেন্ডারিতে আসবে। তার মানে শুরুর দিকে আমরা কখনোই সেকেন্ডারি সাইড কনসিডার করি না। তাহলে যেহেতু আমরা সেকেন্ডারি সাইড কনসিডার করি না, সেহেতু শুরুর দিকে আমাদের কি হবে,
সেটা হচ্ছে নো লোড কন্ডিশনে আমাদের কাজ করবে। বিষয়টা বোঝাতে পেরেছি? তো এখন আমাদের এখানে যে ঘটনাটা ঘটতেছে তার মানে শুরুর দিকে তার মানে কি, যেহেতু সে শুধুমাত্র নিজেকে নিয়ে ভাবছে, তার মানে এই দিকের অংশটা আমরা শুরুর দিকে যে কারেন্টটা এখানে প্রবাহিত হবে সেই কারেন্টটা হচ্ছে নো লোড কারেন্ট। তাহলে এখন নো লোড কারেন্ট কোথায় প্রবাহিত হবে? জাস্ট এর মধ্য দিয়ে প্রবাহিত হবে। এখন যখনই এর মধ্য দিয়ে প্রবাহিত হবে তখন আমাদের যেটা ঘটবে সেটা হচ্ছে যে নো লোড অবস্থাতে আমাদের এখানে একটা কি হবে, নো লোড অবস্থাতে আমাদের এর মধ্যে কোরের মধ্যে, কিসের মধ্যে? কোরের মধ্যে। বিশেষ করে আমাদের কোর কোথায় আছে? এই যে আমাদের কোর, এই কোরের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সের প্রভাব থাকবে। তাহলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের সে কি করবে, এই বরাবর R0, এই বরাবর X0 প্রভাবিত হবে। এখন আমরা বুঝলাম যে শুরু থেকে কি হচ্ছে আমাদের নো লোড কারেন্ট। নো লোড কারেন্ট কিন্তু সে সরাসরি এখানে কি হবে, এখানে সরাসরি চলে যাবে। তো এই জিনিসটাকে আমরা, এটা তো আমরা দেখলাম সমতুল্য সার্কিট, এই জিনিসটা আমরা একটা ভেক্টরিক্যাল ডায়াগ্রামের মাধ্যমে দেখব। তার মানে আমাদের শুরুর দিকে কি ঘটনা ঘটবে? শুরুর দিকে সে ভেক্টরিক্যাল ডায়াগ্রাম বলতে এখানে কি কি থাকবে? এখানে থাকবে আমাদের মানও থাকবে, আবার একটা অ্যাঙ্গেল বা দিকও থাকতে হবে। তার মানে এখানে কি কি ঘটনা ঘটবে দেখি আমরা। এখানে শুরুর দিকে আমাদের যেটা ঘটবে সেটা হচ্ছে যে আমাদের বললাম যে এখানে সরাসরি আমাদের নো লোড কন্ডিশন, মানে এখানে কোনো আমাদের লোড নাই। তাহলে সেই হিসাবে এখানে যখন কারেন্ট যখন যাবে তখন কারেন্টটা দুই দিকে বিভক্ত হবে। একটা যাবে হচ্ছে রেজিস্টিভ অংশে, একটা যাবে হচ্ছে রিঅ্যাকটিভ মানে ইন্ডাকটিভ অংশে যাবে। ঠিক আছে? তাহলে এখন রেজিস্টিভ অংশে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্কিং কারেন্ট, আর ম্যাগনেটাইজিং মানে ইন্ডাক্টর জনিত কারণে, মানে এই কয়েলের কারণে যে কারেন্ট হবে সেটাকে বলতেছি ম্যাগনেটাইজিং কারেন্ট। এখন ম্যাগনেটাইজিং কারেন্ট মানে আমরা জানি ইন্ডাক্টরের জন্যই কি হবে, ইন্ডাক্টরের জন্য ফ্লাক্স উৎপাদিত হয়। তাহলে আমাদের ম্যাগনেটাইজিং কারেন্টটা কোন দিকে থাকবে? ফ্লাক্সের দিকে থাকবে। মানে আমাদের ওয়াই অক্ষে কি রাখছি আমি? ফ্লাক্স রেখেছি। আর এক্স অক্ষে আমি কি রেখেছি? আমি ভোল্টেজ রেখেছি। সেটা হচ্ছে কি ইএস এবং ইপি রেখেছি। তার মানে আমি বলতে পারি যে আমাদের এখানে যে মিউচুয়ালি যে ফ্লাক্স আছে এই ফ্লাক্সের দিকে আমাদের ম্যাগনেটাইজিং কারেন্ট কাজ করবে। আর ওয়ার্কিং কারেন্ট কোন দিকে? ওয়ার্কিং কারেন্ট কাজ করবে হচ্ছে আমাদের এই এক্স অক্ষের দিকে। তাহলে এখন আমরা জানি দুইটা ভেক্টর যদি আমরা কি করি, আমরা সরাসরি ভেক্টরিক্যাল সাম করি তাহলে সে এই দিকে চলে আসবে। তার মানে তখন আমাদের আলটিমেটলি অংশটা হবে এই দিকে, তাই না? আর আমরা অ্যাঙ্গেলটা সবসময় কিসের সাপেক্ষে দেই? আমরা অ্যাঙ্গেলটা সবসময় এক্স অক্ষের সাপেক্ষে আমরা অ্যাঙ্গেলটা দিয়ে থাকি। তাহলে সেই হিসেবে আমাদের এখানে কি হচ্ছে, দুইটার যোগফল কি হবে? I0। তাহলে এখানে জাস্ট আমাদের কি হলো, I0 পাওয়া যাবে। এখন নো লোড কন্ডিশন দিয়ে আমরা মূলত নো লোড অবস্থা মানে এখানে কোনো আমি লোড দেই নাই বা শুরুর দিকে এই জিনিসটার কারেন্টটা কিন্তু তুলনামূলক খুব কম হয়। তো কারেন্টটা কিন্তু আমাদের খুবই কম হয় এবং এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এখানে R0 X0 যেহেতু এটা কোরের মধ্যে থাকে, এই কোরের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স, তার মানে যেহেতু এই দিকে যায়নি, মানে জাস্ট সে কোই দিকে আছে? সে জাস্ট এই কোরের মধ্যে আছে। এই কোরের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সের মান কিন্তু অনেক বেশি হয়। তো এটা বলে রাখলাম। তো এখন যখনই আমাদের এইদিকে কি হলো, এইদিকে যখন উৎপাদিত, এখানে কি হলো, একটা উৎপাদিত ফ্লাক্স হলো। ঠিক আছে? এখন এই ফ্লাক্সটা যখন এইদিকে যখন আসবে, ফ্লাক্স যখন এই কোরের মধ্যে যখন আসবে এইদিকে, তখন এখানে আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে এখানে ফ্লাক্সের ঘনত্ব বেড়ে যাবে। যখনই এখানে ফ্লাক্সের ঘনত্ব বেড়ে যাবে তখন এখানে কারেন্ট, ফ্লাক্সের যখন ঘনত্ব বেড়ে যাবে মানে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, ফ্লাক্সের পরিবর্তন যখন হবে তখন সেখানে এক ধরনের ইএমএফ তৈরি হবে, সেটাকে বলতেছি আমরা ইএস বলতেছি। ঠিক আছে? সেকেন্ডারি সাইডের ইএমএফ। তাহলে এই ইএমএফ এর কারণে কি হবে, একটা কারেন্ট প্রডিউস হবে। তো এই কারেন্টটা প্রডিউস যখন হবে তখন সে একটা কি করবে, সার্কিট এখানে লোড দিয়ে কি হলো, সার্কিটটা সম্পন্ন করলো। তাহলে যখনই সে সার্কিটটা সম্পন্ন করলো মানে কি, এখানে কারেন্ট উৎপাদিত হলো, যার ফলে এই কারেন্টটা কি করবে, আস্তে আস্তে এর নিজস্ব কিছু তখন কি হবে, ফ্লাক্স উৎপাদিত হবে। আমি কি বলেছি,
কারেন্ট গেলে ফ্লাক্স উৎপাদিত হবে, ফ্লাক্স গেলে কারেন্ট উৎপাদিত হবে। তাহলে কি হবে, এই কারেন্টের কি হবে, কিন্তু ফ্লাক্স সে কোথায় চলে আসবে, এই ফ্লাক্সটা আবার এই দিকে চলে আসবে। সেটা কোন দিকে, প্রাইমারি সাইডের দিকে চলে আসবে। তাহলে যেহেতু এটা প্রাইমারি সাইড, আমি যেহেতু শুরুতে প্রাইমারি সাইড নিয়ে আলোচনা করতেছি, তাহলে প্রাইমারি সাইডটা আমি শেষ করি আগে। তাহলে প্রাইমারি সাইডে যখন কিছু আমাদের এখানে চলে আসবে, মিউচুয়াল ফ্লাক্স চলে আসবে, তখন কি হবে, এই ফ্লাক্সের কারণে, মিউচুয়াল ফ্লাক্সের কারণে কিছু আইএস এর কারেন্টের কিছু প্রভাব এখানে চলে আসবে। তার মানে কি, এখানে আমাদের I0 কারেন্ট আগে ছিল যেহেতু ভেক্টরিক্যাল নিয়ে, আর এইখানে কি চলে আসবে, I0 আইএস এর কারণে কিছু কারেন্ট এইদিকে ট্রান্সফার হয়ে যাবে। এখন এই দুইটা কারেন্ট মিলে তখন হবে সেটা কি, আমাদের প্রাইমারি সাইডের কারেন্ট। এখন কথা হচ্ছে আমাদের এখানে সেকেন্ডারি সাইড। এখন আমাদের একটা বিষয় দেখতে হবে, এটা যেহেতু কয়েল আছে, এখানে কোনো ক্যাপাসিটিভ লোড নাই, যেহেতু এখানে কয়েল আছে, সেই হিসেবে আমরা এটাকে ইন্ডাকটিভ লোড বলতে পারি। এখন ইন্ডাকটিভ লোড মানে কি, সেটা হচ্ছে সবসময় ল্যাগিং এ থাকে। ইন্ডাকটিভ লোড সবসময় কি, কারেন্টটা সবসময় কি ল্যাগিং এ থাকবে। ল্যাগিং মানে কারেন্টটা পিছনে থাকবে, কারেন্টটা কই থাকবে, পেছনে থাকবে। তো যার ফলশ্রুতিতে আমরা বলতে পারি যে আমাদের যে ইএস আছে, এখানে অবশ্যই আমাদের কি হবে, এই কারেন্টটা অবশ্যই কি হবে, সেকেন্ডারি কারেন্টটা ইএস এর থেকে পরে থাকবে। তাহলে এই জন্য কারেন্টটা কোথায় আছে, আমাদের ইএস এর থেকে পরে আছে। তো এখন আমি বলেছি যে এইটার কিছু প্রভাব থাকবে, এটার কিছু প্রভাব কি হচ্ছে, 180 ডিগ্রি উল্টায় যাবে। তাহলে সে কি করলো, 180 ডিগ্রি আমি উল্টায় দিলাম, কারণ যেহেতু বিপরীত দিক থেকে সে হতো এখানে চলে আসতো না, মানে এই দিক থেকে গেল, সে আবার কি এইটার কারণে সে কি করতে, সরাসরি 180 ডিগ্রি উল্টার দিকে সে কাজ করালো। সেহেতু আমরা কি বলতেছি এখানে আইএস প্রাইম। এখন এই দুইটার আমরা কি দেখলাম, ভেক্টরিক্যাল যদি সাম করি আমরা, এখানে কি করি আমরা, ভেক্টরিক্যাল সাম, তার মানে তখন কি হবে, তখন এই আইএস প্রাইম আর I0 প্রাইমটাকে আমরা কি করলাম, সামান্তরিক সূত্র অনুযায়ী এইরকম একটা আমি কি করলাম, একটা লব্ধি বের করলাম। সেই লব্ধিটার নামই হচ্ছে আই পি